শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন। এরকম আরো কিছু টেলিফোন কনভারসেশন বেরিয়ে এসেছে এবং সেসব টেলিফোন আলাপ বা লিকড অডিও যাই বলি না কেন সেগুলোর বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবার তারা জানতে পেরেছে এবং তারা এই সব কনভারসেশনের মাধ্যমে টেলিফোন আলাপের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর আন্দোলন দমনে। এবং যে ধরনের কনভারসেশন বেরিয়ে এসেছে, আলাপ বেরিয়ে এসেছে ছাত্রলীগ নেতার সঙ্গে কিংবা ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কিংবা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে, সবগুলোতেই দেখা যায় যে তিনি আলাপ করছেন যে এখন তিনি আর সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারছেন না এবং এর ফলে তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন ওপেন গুলি করার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের। এবং ডেইলি স্টার বাংলাদেশের তাদের কাছেও এরকম ফোন আলাপের রেকর্ড পৌঁছেছে, যেই ফোন আলাপে তারা শুনে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার আলাপের বিষয়টি। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদেরকে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলে রেখেছিলেন যে বিবিসি যখন সপ্তাহ দেড়েক আগে প্রথম একপাক্ষিক বক্তব্য, মানে একদিকের কথাই শোনা যাচ্ছিল, সে সময় অন্যদিকের কথা শোনা যাচ্ছিল না, শেখ হাসিনার প্রকাশ করে কয়েক সেকেন্ডের একটা অডিও যেখানে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, ওপেন গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এমন কথা শোনা যায়। তখনই তাজুল ইসলাম বলে দিয়েছিলেন যে এটা ট্রেইলার মাত্র, আরো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসছে। তো আমি ধারণা করি বা ধারণা করা যায় যে আল জাজিরা, ডেইলি স্টার এসবের কাছে তাজুল ইসলাম যেই রেকর্ডিং গুলো পৌঁছে দিয়েছিলেন সম্ভবত সেগুলোকেই তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলছিলেন। কারণ আপনাদের মনে থাকবে বিবিসি কিন্তু রহস্য করেছিল, বিবিসি তখন বলেছিল তারা একটি সূত্র থেকে পেয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছে। তখনই আমি নবনীতা চৌধুরীর বয়ানে একটা সুস্পষ্টভাবে একটা বয়ান তৈরি করেছিলাম যে তাজুলকে এই রেকর্ডিং গুলো দিচ্ছে কে। আমি তখনই বলেছিলাম একমাত্র শেখ হাসিনার তৈরি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ছাড়া, এনটিএমসি ছাড়া আর কারো পক্ষে শেখ হাসিনা মানে সরকার প্রধানের টেলিফোন কনভারসেশন ট্যাপ করা বা সেটি রেকর্ড করা অসম্ভব। এবং মনে থাকবে বিবিসি যখন তার অনুসন্ধানটি প্রকাশ করেছিল কয়েক সেকেন্ডের সেই অডিওটি নিয়ে, তখন তারা বলেছিল যে তারা যখন অডিওটির ফরেন্সিক পরীক্ষা করেছে তখন অডিওটি সম্পর্কে বলা হয়েছে যে এটি রেকর্ড করা হয়েছে আরেকটি ঘরে স্পিকারের মাধ্যমে প্লে করে। তো তখনও আমি বলেছিলাম এটা নিশ্চিতভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা রেকর্ড করিত এবং এটা শেখ হাসিনার তৈরি। সেনাবাহিনীর জিয়াউল আহসান যিনি এখন গ্রেফতার আছেন তার পরিচালিত যে এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, তাদেরই রেকর্ড করা এবং তাদের দ্বারাই সরবরাহকৃত। এবং বিবিসি রহস্য করলেও সে সময় তাজুল ইসলাম কোনো রহস্য করেন নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তখনই বলেছিলেন যে তার এক তদন্তকারী কর্মকর্তাই এই রেকর্ডিং বের করেছে। এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরকম রেকর্ডিং এর অংশ আল জাজিরাকেও দিয়েছে এবং ডেইলি স্টারকেও দিয়েছে। এবং এবারের রেকর্ডিং গুলো যে এনটিএমসি রেকর্ড করা, এই নিয়ে কোনো রাগঢাক নেই। এবং আমরা দেখছি আল জাজিরার ডকুমেন্টারিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কথা বলেছেন এবং তাদের এই পুরো অনুসন্ধানের মূল ব্যাপারটি হচ্ছে যে শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিয়েছিলেন। আমার ধারণা তাজুল ইসলাম আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা দ্রুত শেষ করার যেহেতু একটা তাড়া আছে এবং প্রমাণাদি জোগাড় করার ক্ষেত্রে আসলে নথিপত্র জোগাড় করতে হয়, আদালতে নথিপত্র জোগাড় করতে হয় এবং নথিপত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নথি হবে, আমি বারবার যেটা নবনীতা চৌধুরীর বয়ানে মনে করাই, যে কে কোথায় স্বাক্ষর করলেন, কোথায় স্বাক্ষর করে কখন কোন অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হলো, কোন কোন থানা থেকে কত সংখ্যক গুলি বের হলো, কত সংখ্যক অস্ত্র বের হলো, এই বিষয়গুলো নিশ্চিতভাবে তদন্ত করে এবং কার স্বাক্ষরে কোথায় বেরিয়েছিল সেই নথিগুলো জোগাড় করে এনে তবে কাউকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে শেখ হাসিনা তখন সরকার প্রধান ছিলেন, কোন অবস্থায় তিনি আসলে এই গুলির নির্দেশ দিতে বাধ্য হলেন। যেমন আমি বলছিলাম জাতিসংঘ প্রতিবেদনে আছে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশনা আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খালি করবার জন্য। আমরা জানি 20 তারিখ থেকে আমরা শুনেছি, আমরা সংবাদ মাধ্যম থেকে জানতাম, সাংবাদিকদের মুখে জানতাম, সংবাদ মাধ্যম সেই খবর তখন প্রচার করেনি, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়বে, পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। কিন্তু একজন পুলিশকে হত্যা করে যাত্রাবাড়ির ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন। ওই আন্দোলন চলছিল, পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ এবং সেখানে একজন পুলিশকে পিটিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।
এবং এখন যদি আপনি পুলিশ যে মাত্র 44 জন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে সেই তালিকা আপনি যদি দেখেন তাহলে ধারণা করা যায় যে মোহাম্মদ গিয়াসউদ্দিন নামের পুলিশের প্রোটেকশন বিভাগের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগের একজন নায়ক, মানে যার হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকার প্রশ্নই আসে না, সেই ব্যক্তিকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো দেখেন, মনে করে দেখুন, পুলিশ ঝুলিয়ে রাখা হলো, বাংলাদেশ টেলিভিশন মানে রাষ্ট্রীয় গণমাধ্যমের উপর তখন হামলা হয়ে গেছে, এবং তখন নানা মেট্রো রেলের স্টেশনে হামলা হয়েছে, এক্সপ্রেসওয়ে টোল স্টেশনে হামলা হয়েছে, এরকম নানা অবকাঠামোর উপর ঢাকা শহরেই হামলা হয়ে গেছে। এই অবস্থায় শেখ হাসিনার কনভারসেশন শুনলে এটাও কিন্তু খুব লক্ষণীয় যে তিনি বলছেন এতদিন তিনি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলেন। তাহলে ছাত্রদের পাশাপাশি যে একটা বড় দল বড় ধরনের নৈরাজ্য, বড় ধরনের বিশৃঙ্খলা, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা শুরু করেছে এবং অবকাঠামোগুলোতে আগুন দিচ্ছে, হামলা করছে, ঢাকা টেলিভিশন একদিনের জন্য দখল করে রাখলো, এই সব কর্মকাণ্ড যে চললো, এই অবস্থায় আসলে সরকার প্রধানের কি শক্তি প্রয়োগ করবার কথা নাকি কথা না? মানে সরকার প্রধান কতটুকু শক্তি প্রয়োগ করতে পারবেন এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করতে বা এই দুষ্কৃতকারীদেরকে দমন করতে? তিনি সরকার প্রধান হিসেবে কি ধরনের ব্যবস্থা নিতে আইনগতভাবে অনুমোদিত ছিলেন, সেগুলো কিন্তু এখন আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এখনো বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা স্থিতির মধ্যে আসেনি, এবং আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, আমরা প্রত্যাশা করছি ইউনূস সরকার যথাযথ ব্যবস্থা নেবে, তখন আমাদের জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে, বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে, মানে কি ধরনের ভাঙচুর, কার কার গায়ে হাত তোলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ফেলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া যাবে। এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে আলোচনা না করতে পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে কখনো বোঝা যাবে না বা এই দ্বন্দ্ব, এই বিতর্ক শেষ হবে না যে শেখ হাসিনা গুলি না চালিয়ে কি করতেন, আর আরেক দল বলবে শেখ হাসিনা গুলি চালালেন কেন। কিন্তু সে সময়ে একটা স্বাধীন দেশে আন্দোলনের নামে, মানে কোটা সংস্কার হবে, একটা চাকরি ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চলছে, বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে গেছে এবং সরকার সেটা অস্বীকার করছে না, সরকার বলছে সেটা তদন্ত করবে। কিন্তু অন্যদিকে সারা বাংলাদেশ জুড়ে রাজপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রতিরোধ, থানায় ঢুকে তাদের পিটিয়ে মেরে আসা, তাদের ঝুলিয়ে রাখা, এগুলো যদি অব্যাহত থাকে সেই অবস্থায়, এবং অবকাঠামোগুলোর উপর হামলা, বা নরসিংদী কারাগারে যেমন 19শে জুলাই হামলা হলো এবং একেবারে সুসংগঠিত হামলা করে 9 জন জঙ্গি সহ খুবই মানে গুরুতর মামলার সব আসামিদের বের করে নেওয়া হলো, অস্ত্রশস্ত্র লুট হয়ে গেল, সারা কারাগারে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এরকম নানা কারাগারেও হামলা হতে থাকলো। এই অবস্থায় দুষ্কৃতকারী এবং ছাত্র এদেরকে কি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার আলাদা করবে? সরকার তখন কারফিউ ঘোষণা করলো, সরকার ঘরে ফিরে যেতে বললো, এবং সরকার এটাও সামনাসামনি বললো, যেটা ডেইলি স্টার আবার সূত্র মেলাচ্ছে, যে একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার বলেছেন যে গুলি চালাও, অন্যদিকে ওবায়দুল কাদের গণমাধ্যমের সামনে এসে বলেছেন কারফিউ এবং শুট অ্যাট সাইট। তো তাহলে সরকার তো এই সব ঘোষণা দিল, কিন্তু দুষ্কৃতকারীরা কিংবা আন্দোলনকারীরা কেউই ঘরে ফিরল না। কিন্তু প্রশ্ন তো করতেই হয় যে সেই আন্দোলনে আসলে তাহলে দুষ্কৃতকারী কারা ছিল, কারা পিটিয়ে মেরে পুলিশ ঝুলিয়ে রাখতে পারছিল? মানে সত্যি কি আপনি আমি কোনোদিন বিশ্বাস করব যে আপনার আমার বাড়ির সন্তান বা সাধারণ মানুষ কিংবা সাধারণ ছাত্রদের পক্ষে সম্ভব কোনো একটি সংগঠিত এবং সুপরিকল্পিত প্রশিক্ষণ ছাড়া সম্ভব পিটিয়ে মেরে মানুষ ঝুলিয়ে রাখা? দেখুন, এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেই খবর বেরিয়ে আসতে শুরু করেছে সেটি হচ্ছে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছিল। যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছিল জুলাই আগস্টে, শুধু সেই নয়, হবিগঞ্জের একটি লোমহর্ষক ঘটনা বিবিসি বাংলা রিপোর্ট করেছে। সেখানে তারা বলছে 5ই আগস্ট বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জের বানিয়াচং থানা ঘিরে ধরে, যে পুলিশের সদস্যদের সবাইকে তারা পিটিয়ে মারবে, ঠিক যেমন ভাবে 3রা আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জনকে পিটিয়ে মারা হয়েছে। এবং সেনাবাহিনীর সদস্যরা নাকি গভীর রাত পর্যন্ত সেই সাধারণ জনগণের সঙ্গে আলোচনা করে অবশেষে একজন এসআই সন্তোষ চৌধুরীকে জনতার হাতে দিয়ে অন্য পুলিশ সদস্যদেরকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসেন। মানে এই ঘটনাকে রোমহর্ষক বলছি এই কারণে যে জনগণ এমনই রক্ত
রক্ত উন্মুখ হয়ে উঠেছিল যে তারা সত্যিই মনে করেন সাধারণ জনগণ এতটাই রক্ত উন্মুখ হয়ে উঠেছিল যে তারা একজনকে অন্তত পিটিয়ে মারবে বলে সিদ্ধান্ত নিলই, এবং শেষ পর্যন্ত থানার সামনে একজন হিন্দু এসআই সন্তোষ চৌধুরীর নাম বলে তারা স্লোগান দিতে থাকলো। বিবিসির ওই রিপোর্টে বলা হচ্ছে যে কেন সন্তোষ চৌধুরীকেই টার্গেট করা হলো এ বিষয়ে বলা হচ্ছে যে তিনি সেদিন বানিয়াচংয়ে কয়েকজন একাধিক ব্যক্তির মৃত্যুর কারণ হয়েছিলেন। সত্যি সাধারণ মানুষ দেখতে পাচ্ছিল দূর থেকে হেলমেট পরে গুলি চালাচ্ছেন, কোন এসআই কার দিকে এবং কোন এসআই এর গুলিতে কতজন মরে যাচ্ছেন। আবার ওই রিপোর্টেই আছে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীরা তার উপর এতটা ক্ষুব্ধ ছিলেন হয়তো যে তারা সন্তোষ চৌধুরীকে টার্গেট করে তখন সন্তোষকে অন্তত দিয়ে যেতে হবে সেটা বলতে থাকলেন। সেনাবাহিনী কি করে পারলো সেই সাধারণ মানুষকে একজন এসআই কে হাতে তুলে দিয়ে অন্য পুলিশ সদস্যদের বাঁচিয়ে আনতে? আমি তো বিশ্বাস করি না এরা সাধারণ মানুষ ছিলেন থানার সামনে। এমন প্রশ্ন কি উঠতে পারে যে এই এসআই একজন সংখ্যালঘু পরিবারের সদস্য বলেই ধরেই নেওয়া হয়েছিল তিনি আওয়ামী লীগ, কাজেই তাকে পিটিয়ে মারা 5ই আগস্ট জায়েজ আছে, আর সে কারণেই যে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে বানিয়াচং থানার সামনে জড়ো হয়েছিলেন তারা তখন সন্তোষ সন্তোষ বলে স্লোগান দিলেন আর সেনাবাহিনী তাদের হাতে তাকে দিয়ে এলেন এবং সেই সন্তোষকে পিটিয়ে মারা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। এই পিটিয়ে মারা, ঝুলিয়ে রাখা এগুলো সাধারণ জনগণের কাজ? বিবিসির এই রিপোর্টে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত এক পুলিশ কর্মকর্তার মেয়ের বয়ানও আছে। তিনি বলছিলেন কি করে সেই থানায় থানার পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার সময়ও পুলিশ সদস্যদেরকে কি বিভৎসভাবে পিটিয়ে মারা হয়েছে। যেসব লাশের ছবি এসেছে পুলিশ সদস্যদের জুলাই থেকে, সেসব লাশকে যেভাবে বিকৃত করা হয়েছে, যেভাবে পিটিয়ে মারা হয়েছে, কোনো একটি রাষ্ট্রীয় বাহিনীকে এভাবে টার্গেট করে হত্যাকাণ্ড ঘটানো হলে, তাদের লাশের হাত পা কেটে ফেলা হলে, তাদের মাথা ফাটিয়ে ফেলা হলে, মুখ বিকৃত করে ফেলা হলে, মানে সেসব ছবি আমি আপনাদের দেখাচ্ছি না, সেসব ছবি যখন এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়ে আসবে তখন নিশ্চয়ই এই বিচারে একটা ব্যালেন্স আসবে, একটা ভারসাম্য আসবে। তখন নিশ্চয়ই আদালত এই প্রশ্নগুলো তুলবেন যে কোন পর্যায়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়েছিল তৎকালীন সরকারকে। তখন নিশ্চয়ই আদালত এই প্রশ্নও তুলবেন যে তারপরেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার প্রপোর্শনেট ছিল কিনা, যথাযথ পরিমাণ হয়েছে কিনা, নাকি অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। কারণ কি করে মরলো আমাদের শিশু ইয়াগো? আল জাজিরার অনুসন্ধানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবরও বেরিয়ে এসেছে। সত্যি কি হেলিকপ্টার থেকে গুলি চালানো প্রয়োজনীয় ছিল? প্রশ্ন আসলে দু তরফে না হলে, সওয়াল জবাব না হলে, বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুই পক্ষই ন্যায় বিচার না পেলে, শেষ পর্যন্ত না বিচার পান ওই পুলিশ সদস্যরা যাদের পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হলো ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, না বিচার পায় ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশু রিয়াগো কিংবা রংপুরের আবু সাইদ। এই প্রত্যেকটি বিচার নিশ্চিত করবার জন্য জরুরি পুলিশ হত্যা এবং পুলিশি অ্যাকশন, এই দুই অংশেরই বিচার। কিন্তু মুশকিল হচ্ছে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেই 15ই জুলাই থেকে